বলেই অভিকা আখিকে তার ঘরে নিয়ে যায়। পেছন থেকে সাবিহা বেগম রাগী দৃষ্টিতে ওনার মেয়ের দিকে তাকিয়ে আছেন, কিন্তু অভিকার কোনো খেয়ালই নেই সেই দিকে। আপা, আখি তো আগেরবার এসে কিছুই খেলো না, ওর জন্য বিরিয়ানি বানাই। জান্নাতুল বেগম হেসে বলেন। যেটা ঠিক মনে হয়। সাবিহা বেগম আর জান্নাতুল বেগম বিরিয়ানি বানানোর কাজে লেগে পড়লেন। সোনা, এই সোনা। গুণ সোনারা ঘর মুছছিল। জান্নাতুল বেগমের ডাকে সে চলে আসে। ডাকছিলে খালাম্মা? হ্যাঁ, এই খাবারটা অভিকার ঘরে দিয়ায়। আখি এসেছে, এটা তোর জন্য। আর এই জুসটা অভিকাকে দিবি। ওর নাস্তা হয়ে গেছে, একবার খাওয়ার পরে সে তো আর কিছু খেতে চায় না। আখি মানে সেই মেয়েটা যে অজ্ঞান গিয়ে সাত ভাইজানের কোলে চেপে ঘরে এসেছিল? হ্যাঁ। মাশাল্লাহ, মেয়েটা কি সুন্দর। খালাম্মা, আমি ছেলে হলে তো টপাস করে তার প্রেমে পড়ে যেতাম। হয়েছে হয়েছে, যা এবার খাবারটা দিয়ায়, তারপরে হাতে হাতে কাজ একটু এগিয়ে দে। আচ্ছা খালাম্মা। কি বলছো অভিকা? অভিক তোমার ছোট ফুপির সাথে ঝগড়া করেছে? তাহলে আর বলছি কি আপু, ছোট ফুপিটা যেন কেমন হয়ে গেল। তবু এইভাবে বড়দের সাথে ঝগড়া করাটা ঠিক না। উনি আমাকে কাজ নিয়ে কথা শোনাচ্ছিলেন, সেজন্যই তো ভাইয়া এমনটা করলো। নিজের মেয়ে যে কাজের বেলায় অষ্টরম্ভা, সেদিকে ওনার কোনো খেয়াল নেই। যদিও ছোট ফুপি এমনটা ছিলেন না, ওনার মনের মতো কিছু ঘটেনি বলেই ওনার এত রাগ। তবে আমাদের সবার উপর রাগ দেখালেও সৎ ভাইয়ার উপর রাগ দেখাতে পারেন না। কি করে দেখাবেন? অভিকা শব্দ করে হেসে ওঠে। না না, কারণটা সেটা নয়, আসলে ফুপি চাই। অভিকা আপা, এ নিন। অভিকা আর নিজের কথা শেষ করতে পারে না, তার আগেই সোনা এসে সেখানে হাজির হয়। এখানে রাখো আপা। সোনা বেডের ওপর খাবারটা রাখে। আখি আপা, খালাম্মা এগুলো খেয়ে নিতে বলেছে। এত খাবার? কিন্তু আমি তো খেয়েই এসেছি। তাতে কি হয়েছে আপু, গল্প করতে করতে খেয়ে নেবে, ঠিক পেটে চলে যাবে। আমার যখন খেতে ইচ্ছে হয় না, আমি তো তখন এমনই করি। আখি হাসে অভিকার কথাই। আর অভিকা আপা, এই জুসটা তোমার জন্য। তোমার হাসিটা কি সুন্দর আপা। জানো, সাত ভাইজানের হাসিও কত সুন্দর, কিন্তু ভাইজান তো হাসতেই চায় না। তোমার সাত ভাইজান হাসলে তো ওনার গর্দান চলে যাবে, সেই ভয়ে তো উনি হাসেন না। নইলে খোঁজ নিয়ে দেখো, ওনারও হাসার ইচ্ছে হয়। আখির কথায় আরেক দফা হাসির রোল পড়ে যায়। দুপুরে খাবার দাবারে এলাহি কাণ্ড। সাবিহা বেগম আর জান্নাতুল বেগম মিলে বিরিয়ানি বানিয়েছেন, সঙ্গে আছে গরুর মাংস ভুনা আর চিকেন চাপ আর চিকেন রোস্ট। দেখেই জিভে পানি চলে আসবে। আখি আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি এসেছো আর আমার পছন্দের খাবারও তৈরি। তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো? ভালোবাসে মানে? অভিক বিরিয়ানি খাওয়ার পোকা। তার ভাষ্য মতে, তাকে যদি সারা জীবন বিরিয়ানি খেতে দেওয়া হয়, তাহলে জীবনে তার অন্য কিছু আর দরকারই পড়বে না। বাবা, এত পছন্দ করো? ইয়েস আপু, ইয়েস। এখন কথা না বলে চলো খাওয়া শুরু করি। সাবিহা বেগম আখি, অভিক আর অভিকাকে খেতে দিলেন। অভিক অভিকার প্লেটে থাকা চিকেন রোস্ট ছো মেরে নিজের প্লেটে নিয়ে নিল। অভিকা তো রেগে বম। এই, তুই কি করলি? আমার দেখো না, ভাই আমার চিকেন রোস্ট নিয়ে নিয়েছে। ওদিকে ধুম করে অভিকের পিঠে বাড়ি পড়ল। তোর জন্য তো ছিলই, বারবার কেন ওর প্লেট থেকে নিয়ে খাস? ওর প্লেটের খাবারের আলাদাই একটা টেস্ট আম্মু, তুমি বুঝবে না। তুমি এক কাজ করো, ওকে আরও একটা দিয়ে দাও। আমার ওটাই চাই। হুম, আমার ওটাই চাই। শখ কত, জাভাক। আম্মু, তোকে বলে বলে আর হয় না, আমি তোকে আরেকটা দিচ্ছি অভিকা। বলেই সাবিহা বেগম অভিকার প্লেটে আরেকটা রোস্ট তুলে দিলেন। আখি এগুলো সব লক্ষ্য করছিল, মনে কোথাও একটা ভালো লাগা কাজ করলো। খাওয়া শেষে আখি চলে যেতে নিলে বাদ সাধলেন জান্নাতুল বেগম। এখন তোর কোথাও যাওয়া হবে না। আমাকে যেতেই হবে ফুপি, আব্বু খুব রাগ করবেন। তাছাড়া জালাল ভাইজানের আমাকে নিয়ে যাওয়ার কথা, আর কাল তো আপুর বিয়ে, বাড়িতে অনেক কাজ। কিন্তু ফুপি, বাড়ির কাজগুলো? সেটা আমি দেখছি। তুই সাজিকে কল করে রুবার কাছে ফোনটা দিতে বল। আখি তাই করে। জান্নাতুল বেগম কথার জালে পটিয়ে ঠিক বান্ধবীকে রাজি করিয়ে নেন আর বলেন তার ভাইজানকে সবটা জানিয়ে দিতে।
রুবাইয়া বেগম সেটাই করেন। প্রথমে জুবায়ের খান রেগে গেলেও ইউনিভার্সিটির কথা শুনে কিছুটা শান্ত হন। তাছাড়া স্বামীর সঙ্গে আসবে ভেবে কিছুটা চিন্তামুক্ত হন। এ কদিনে ছেলেটাকে তিনি আড়ালে আবডালে নজরে নজরে রেখেছিলেন। ছেলেটার ব্যবহার সত্যি খুব সুন্দর, অন্তত তার ব্যক্তিত্ব সেটাই পরিচয় দেয়। ইয়াহু, তাহলে তো হয়ে গেল। আপু চলো, আমার রুমে চলো। আর ভাইয়া, তুই নিজের রুমে যা, আমার রুমে একদম ঢুকবি না। ও, বললেই হলো। বললেই হলো। আখি আপু যেখানে আমিও সেখানে বলেই আখিকে বলল, আপু তুমি চলো তো, ওর সাথে এত কথা বলার দরকার নেই। ভাইয়া তুই কিন্তু। আরে চুপ চুপ, শান্ত হও তোমরা। তোমরা দুজনেই চলো, আমি তোমাদের দুজনের সাথেই গল্প করব। সাদ আজ সন্ধ্যের পরপরই বাড়িতে ফিরেছে। নিজের ঘরে যাওয়ার সময় কারোর মধুর হাসির শব্দে তার পা থেমে যায়। মস্তিষ্ক জানান দেয় বাড়িতে নতুন কারো প্রবেশ ঘটেছে। তবে এই হাসি তার চেনা, বড্ড চেনা। সাদ দাঁড়িয়ে থাকে না, পা বাড়ায় তার রুমের দিকে। কাল কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে চলে যাবে, আমি তোমাদের অপেক্ষায় থাকবো। আজ তুমি থাকলে কত ভালো হতো, কাল আমরা একসাথে যেতে পারতাম। বাড়িতে অনেক কাজ, পরের বার আসলে অবশ্যই থাকবো। না থাকলেও আমি তোমাকে জোর করে রেখে দিব। আখিরা নিজেদের মধ্যে কথা বলার সময় সাদের কণ্ঠস্বর শুনতে পায়। আম্মু, এক কাপ কফি দাও। মিস্টার চৌধুরী বাড়ি ফিরে এসেছেন? একবার কি যাব ওনার ওখানে? শিহাবের কথা জিজ্ঞেস করলে কি বলবেন? যদি রেগে যাবে? একবার যাওয়া উচিত আমার। আমাকে জানতেই হবে সবটা। আমার মনে হয় উনি সবটা জানেন। তোমরা বসো, আমি এখনই নিচ থেকে আসছি। আচ্ছা আপু, তাড়াতাড়ি এসো কিন্তু। আখি সম্মতি জানিয়ে চলে যায়। পথিমধ্যে দেখা হয় সোনার সাথে। সে বেশ ভয় নিয়েই উপরে যাচ্ছিল। এ কি শোনা আপা, তোমার মুখটা এমন কেন লাগছে? আসলে ওনার ঘরে তেমন কেউ যান না তো, তাই। কেন, ওনার ঘরে কি এমন আছে যে গেলেই রেগে যাবেন? আহ, আম্বানির নাতি, হ্যাঁ, আম্বানির নাতিরও হয়তো এতটা অ্যাটিটিউড থাকবে না। আচ্ছা তুমি আমাকে দাও, আমি যাচ্ছি। রাখলে রাখবে, তুমি দাও দাও আমায়। বলেই সে সাদের রুমের দিকে পা বাড়ায় আর ভাবতে থাকে। দ্বিতীয়বার আপনার রুমে যাব, আবার সেই কফি নিয়েই। এই কফির সাথে আমাদের খুব ভালো একটা যোগসূত্র হয়ে গেছে মিস্টার চৌধুরী। আখি গিয়ে আগের দিনের মতোই দরজায় টোকা মারে। এসো। আখি ধীরে ধীরে প্রবেশ করে, কফির কাপটা টেবিলের ওপর রাখে। সাদ একবার আখির দিকে তাকিয়ে কফির কাপটা হাতে নেয়, প্রশ্ন করে। তুমি এখানে? কেন, এই বাড়িতে আসা বারণ বুঝি? বাড়ির কথা জিজ্ঞেস করিনি, আমার রুমে কি? আপনার রুমে আসা যাবে না? না, হুটহাট কেউ আমার রুমে আসুক সেটা আমার পছন্দ না। আখি কিছু বলতে গিয়েও থেমে যায়, সরাসরি প্রশ্ন করে। বাকি দুজন কোথায়? সাদ কফির কাপে চুমুক দিতে দিতে শান্ত গলায় বলে। আই ডোন্ট নো। আপনি জানেন? জানলেও তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। আপনি ওদের মেরে ফেলেননি তো? ফেললেও বা কি, তোমারই তো ভালো হলো। তোমাকে আর ওরা ডিস্টার্ব করবে না। তাই বলে? এত কথা কেন বলো তুমি? বোর হও না কথা বলতে বলতে? না হয় না। এবার আমার প্রশ্নের উত্তর দিন। বাধ্য নই। আপনি কিন্তু। আউট, জাস্ট লিভ। আখি মনে মনে ভাবে এত বড় অপমান। বলে সে পেছনে ঘুরে আসতে গিয়ে বেডের সাথে পায়ে ধাক্কা লাগে, ব্যথায় কুকড়ে ওঠে পা। সাত তাড়াতাড়ি উঠে আর আখিকে বেডে বসায়। তার পায়ে হাত দিয়ে দেখতে গেলে আখি বলে। একদম হাত দেবেন আমার পায়ে, বলেই সে উঠে আসতে নেয়। সাত বিরক্ত কণ্ঠে। তোমাকে কি নামে ডাকি বলো তো? ধাক্কাবতী নাকি পড়ন্তবতী? মানে সারাক্ষণ ধাক্কা খেতে থাকতো, আবার পড়তেও থাকতো। তাই এর থেকে ভালো নাম আর পেলাম না। আমাকে অপমান না করলে বুঝি আপনার ভাত হজম হয় না? কেউ যদি চেঁচে অপমান হতে আসে, আমার কি করার? আখি মনে মনে খুব ঝাড় দিতে থাকে সাতকে। বেটা দুমুখো, আপনার বউ জুটবে না, তখন আমিও বসে বসে মজা নেব। সেই দিন বুঝবেন মজা নিলে অপর পাশে মানুষটার কেমন লাগে। আমাকে বকা শেষ হলে এবার আসতে পারো। আমি এখানে থাকতে আসিনি। বলেই আখি বেরিয়ে যায়। আখি বেরিয়ে যাওয়ার পরে সাত মুচকি হাসে। উফ, এই হাসি যদি কেউ দেখতো নির্ঘাত হার্ট অ্যাটাক করতো। চৌধুরী বাড়ির সবার সাথে আখি জম্পেশ আড্ডা দিতে থাকে। আখিকে পেয়ে সবার মন নিমিষেই ভালো হয়ে যায়। মেয়েটা বড্ড ছটফটে আর মিশুকে বটেও। আজাদ চৌধুরী আখির মাথায় হাত বুলিয়ে বলেন। তাহলে আখিমা, আজ আর আটকাবো না, কিন্তু এবার আসলে তোমাকে কিন্তু আর যেতে দেব না। আপনি বললেও যাব না আমি।
বলে আঁখি হেসে ফেলে। হাসেন সাজ্জাদ চৌধুরী নিজেও, আর আজাদ চৌধুরী তো আছেনই। ফুপি ভাইয়াকে একটু ডেকে দাও না তাহলে, অনেক রাত হচ্ছে। সামির একটু বেরিয়েছে, আসলে আমি ওকে পাঠিয়েছি, সাথ দিয়ে আসবে তোকে, আমি ওকে বলে রেখেছি। না না ফুপি, আমি তাহলে ওয়েট করছি, আগে ভাইয়া আসুক তারপর না হয়। তো ওর ফিরতে দেরি হবে আখি, বুঝতেই পারছিস কাল বিয়ে। আঁখি আর কি বলবে, ওই লোকটার সাথে তো সে যেতে চায় না, সুযোগ পেলেই তাকে শুধু অপমান করে, বদ লোক একটা। সাদ রেডি হয়ে নিচে নামে, এসে জান্নাতুল বেগমকে বলে, আম্মু, কারো বাড়ি যাওয়ার ইচ্ছে থাকলে গাড়িতে গিয়ে বসতে বলো। বলেই সে বাইরে বেরিয়ে যায়। আঁখি তার দিকে ফিরে দাঁতে দাঁত চাপে। সে সবাইকে থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। বাইরে গিয়ে দেখে সাত গাড়িতে হেলান দিয়ে ফোন টিপছে। ব্ল্যাক টি শার্টে তাকে কোনো হিরোর থেকে কম লাগছে না। আঁখি হড়কে যায়, ক্রাশ খায় বুঝি। পরপরই নিজের মাথায় গাঁটটা মেরে বলে, ছি আখি ছি, যে তোকে এত অপমান করে তুই তার উপর ক্রাশ খাবি, লজ্জা করে না তোর? ছি। আসবে নাকি ওখানে দাঁড়িয়ে থাকবে? আঁখি কিছু না বলে গট গট পায়ে গাড়িতে গিয়ে বসে। আঁখি বসলে সাদও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। আঁখি চুপচাপ আছে দেখে সাদ অদৃশ্য হাসে। হেসেই বিরক্তি হয় নিজের প্রতি। মেয়েটির প্রতি সে একটু বেশি ভাবছে না? সে যা ইচ্ছে করুক, তার কি? না, এসবে তার মাথা ঘামালে হবে না। সারা রাস্তা আর কারো কথা হয় না। বাড়ির সামনে গাড়ি থামাতে আঁখি বলে, আমাদের বাড়িতে চলুন। আমার যাওয়াটা মিস্টার খানের হয়তো পছন্দ হবে না। আমার আব্বুকে আপনি খারাপ ভাবলেও উনি মোটেও খারাপ মানুষ নন। সেটা আমার জেনে কি লাভ? আপনার সমস্যাটা কি বলুন তো? সোজাভাবে কথা বলতে পারেন না আপনি? না। আমার আব্বুর সাথে আপনার সমস্যাটা কি? সাদকে চুপ করে থাকতে দেখে আঁখি আবার প্রশ্ন করে, কি হলো বলুন। সেটা না হয় তোমার আব্বুকে জিজ্ঞেস করো, উনি ভালো উত্তর দিতে পারবেন। আপনি আঁখি রাগে গজ গজ করতে করতে নেমে যায়। বাড়ির ভেতর যেতে গিয়েও আবার ফিরে এসে বলে, আপনি জানেন আপনি খুব খারাপ একটা মানুষ। আই নো, আর আমার ব্রেইন খুব শার্প, তাই বারবার মনে করানোর দরকার নেই। আঁখি রাখতে রাখতেই ভেতরে চলে যায়। তবে যাওয়ার আগে সাদের দিকে তাকিয়ে যেতে ভোলে না। সাদও যতক্ষণ আঁখিকে দেখা যায় ততক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। সে বাড়ির ভিতরে যেতেই সে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ড্রয়িং রুমে পা রাখতেই আঁখির কানে কিচিরমিচির আওয়াজ ভেসে আসে। তবে সেটা পাখির নয়, বরং আঁখির কাজিন মহলের। আঁখির আম্মুরা 3 ভাই বোন, 1 বোন আর 2 ভাই। বড় মামার 2 ছেলে, আঁখি আর সাদাব। ছোট মামার 2 মেয়ে, রাদিয়া আর রুমি। আঁখিকে দেখেই তার কাজিন মহল লাফিয়ে ওঠে। আঁখি বাড়ি ফিরে দেখে তার 2 মামি আর তার আম্মু রান্নাঘরে কিছু একটা করছেন। তবে মামা আর আব্বুকে সে দেখেনি। হয়তো ঘরে বসে কথা বলছেন, কিংবা হয়তো খেয়ে রেস্ট নিচ্ছেন। কেমন আছিস আখি? ভালো আছি ভাইয়া, তোমরা কেমন আছো? আর কখন এলে সবাই? আমি খুব ভালো আছি। এসেছি তো অনেকক্ষণ, কিন্তু তোরই পাত্তা নেই। সেই যে হবু দুলাভাইয়ের বাড়িতে গেলি, ফেরার তো আর নামই নিচ্ছিলি না। কি ব্যাপার বলতো? ওখানে থাকার প্ল্যান করছিস নাকি? না না, আসলে ফুপির সাথে তো আগে পরিচয় ছিল না তাই। সাজি এদিক ওদিক তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে না দেখতে পেয়ে আঁখিকে প্রশ্ন করে, আখি, সামির কোথায়? ওই আরেকজন, উনি তো সেই কখন থেকে স্বামীর ভাইয়ার অপেক্ষায় বসে আছেন, কিন্তু বড়রা সবাই থাকায় লজ্জায় কল করতে পারেনি। আঁখি হাসে আসিফের কথায়। অতঃপর সাজির দিকে ফিরে বলে, ভাইয়া আসেনি আপু, উনি আমাকে দিয়ে গেছেন। আসিফ ভ্রু কুচকে তাকায় আঁখির দিকে, মুখে কৌতূহল নিয়ে প্রশ্ন করে, এই উনিটা আবার কে? আমার ফুপির বড় ছেলে, সামির ভাইয়ার ভাইয়া। তাহলে উনি করে কেন বলছিস? ভাইয়া বলবি। আঁখি কিছু বলতে গিয়েও থেমে যায়। সাজ যে তাকে ভাইয়া বলতে বারণ করেছে সেটা এদের বলা যাবে না, নইলে অন্য কিছু ভেবে বসবে। হ্যাঁ, সাদ ভাইয়া দিয়ে গেছেন আমায়। ওনাকে বাইরে থেকেই বাড়িতে পাঠিয়ে দিলি? তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে আখি? তোর ভাসুর আসেনি তো আমি কি করব? তাকে কোলে করে আনবো? আঁখির কথায় সাজি ভ্যাপাচাকা খায়। আসিফ ফিক করে হেসে বলে, তুই এত রেগে যাচ্ছিস কেন? বস এখানে। সমস্যা কি তোর? জাজির বাসুরের সাথে ঝগড়া করেছিস নাকি? না। আঁখির কাট কাট জবাব। আসিফ আর ঘাটে না ব্যাপারটা। আঁখি সবার দিকে ফিরে বলে, রুমি আপু কেমন আছো? আর তোরা ভালো আছিস তোরা? আমরা সবাই ভালো আছি। রুমি ঠোঁট তুলে হাসতে হাসতে বলে,
তবে আসিফ ভাইয়া একটু বেশি ভালো আছে। আখি আসিফের দিকে ফিরে দেখে তার ঠোঁটে মৃদু হাসি। সে রুমিকে প্রশ্ন করে, ভালো থাকার কি কোনো স্পেশাল কারণ আছে আপু? ভাইয়া ভালো থাকবে না কেন? উনির বাড়ির লোক তো বিয়েতে রাজি হয়েছে। ভাইয়াকে এখন আর পায় কে? সত্যি? ঝুমুরাপুর বাড়িতে সবাই রাজি হয়ে গেছে? হ্যাঁ। ওইদিকে সাদাব মনটা খারাপ করে বলে, আমারটা যে কবে হবে। সাদাব ভাইয়া, তুমি আগে ঠিক করো তুমি কাকে বিয়ে করতে চাও। তোমার তো আবার গার্লফ্রেন্ডের অভাব নেই। আখির কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ওঠে, কিন্তু সাদাবের মাথায় হঠাৎ করে একটা বাড়ি মারে। সাদাবের আউজ শব্দে মাথায় হাত বুলাতে লাগলো। ও ভাইয়া এভাবে কেউ মারে? এই বয়স কত তোর? এই বয়সে বিয়ের জন্য হুমড়ে পড়ছিস? রুমি হাসতে হাসতে বলে, এই বয়সে হাজার হাজার গার্লফ্রেন্ড বানাতে পারলে বিয়ে করতে কি সমস্যা? হাজার হাজার গার্লফ্রেন্ড? ও মাই আপু, তুমি কি বলো? ঠিক তো বলেছি। এই 22 বছরের জীবনে তুই এত গার্লফ্রেন্ড বানিয়েছিস যে মানুষ শুনলে তোর নাম গ্রিনিচি বুকে তুলে দেবে। না, এবার খাবো। আখি আচ্ছা বলে তার দুই মামির সাথে দেখা করে ঘরে চলে যায়। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ে। উফ, শান্তি! এই বেডের মতো শান্তি আর কোথাও নেই। আখি উপর হয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই হঠাৎ করে তার সামনে ভেসে ওঠে স্বাদের নিষ্পাপ মুখখানি। আখি তড়িৎ গতিতে চোখ খোলে। হৃদস্পন্দন দ্বিগুণ হারে বেড়ে যায়। আখি বুকে হাত দিয়ে জোরে শ্বাস নেয়। আচ্ছা, উনি কি বাড়িতে পৌঁছে গেছেন? একবার খোঁজ নেব, কিন্তু একবার নিয়েই দেখি। যতই হোক আমাদের বাড়ি পৌঁছে দিয়ে গেছেন আমায়। আখি কল করে স্বাদের নাম্বারে। 3বার রিং হওয়ার পরেই অপর পাশ থেকে স্বাদ কল রিসিভ করে বলে, আবার কি জানতে চাও? শোনো মেয়ে, আগেই বলে দিচ্ছি আমাকে কোনো প্রশ্ন করবে না। আখি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু স্বাদের কথা শুনে সে চুপ হয়ে যায়। আখি চুপ করে থাকলেও স্বাদ তার নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। নিশ্চয়ই মেয়েটা রেগে ফোঁস করছে। কি হলো, চুপ করে আছো কেন? আখি এবার মুখ করে ঝাঁঝালো কণ্ঠে বলে, তো কি করব? কিছু বলার আগেই তো মুখে ফুল স্টপ লাগিয়ে দিলেন। বলার মতো কিছু রেখেছেন কি? আচ্ছা বলো, কি বলতে চাও? নইলে দেখা যাবে মুখের কথা পেটে রাখতে গিয়ে তোমার বদহজম হয়ে গেল। তখন তো দোষ আমাকেই দেবে। আপনি মেয়েদের মতো এত ঝগড়ুটে কেন? তাহলে মানছো মেয়েরা ঝগড়ুটে হয়? হয়, কিছু জিনিস শুধু মেয়েদের জন্যই বরাদ্দ। তবে সবাই তো বলে আপনি নাকি গম্ভীর, বেশি কথা বলতে পছন্দ করেন না, প্রয়োজন ছাড়া কথাই বলেন না। কিন্তু এই তো দেখছি পুরোই উল্টো। আমাকে নিয়ে গবেষণা না করে যেটা বলতে কল করেছো সেটা বলো। হ্যাঁ। আখি শুনল কথাটা, কিন্তু এরপর কি বলবে বুঝতে পারলো না। আর কিছু? কাল তাড়াতাড়ি আসবেন। আমার তাড়াতাড়ি যাওয়া না যাওয়া নিয়ে তোমার কি মেয়ে? আমি শুধু আপনাকে বলিনি, সবাইকে নিয়ে তাড়াতাড়ি আসবেন। আপু আপনাদের অপেক্ষায় থাকবে। আসবো। তাহলে রাখি। আখি কি বলবে ভেবে পায় না। সাবধানে আসবেন বলে কল কাটে। পুনরায় মনে হানা দেয় এক অদ্ভুত অনুভূতি। আখি খেয়াল করে দেখেছে, কেবলমাত্র স্বাদের সাথে কথা বললেই এমনটা হয়। কেন হয় সেটার উত্তর সে খুঁজে পায়নি। আপাতত জানতেও চায় না। সে রাগে ফুঁসতে থাকে। এ লোকের এত অ্যাটিটিউড কোথা থেকে আসে রে ভাই? বাজারেও তো এত অ্যাটিটিউড বিক্রি হয় না। অবশ্য ঠিকই আছে, বাজারে আর কি করে পাওয়া যাবে? সব অ্যাটিটিউডের দোকান তো উনিই খুলে বসে আছেন। সকাল থেকেই খান বাড়িতে ব্যস্ততার রব। সকলের পা চলছে বিরামহীন। জুবায়ের খান ওনার দুই সম্বন্ধীকে নিয়ে নানান কাজে লেগে আছেন। আজকের অনুষ্ঠানের জন্য বাড়িতে রাঁধুনি আনা হয়েছে, কারণ বিয়েটা দুটি পরিবারের দিয়ে হলেও সদস্য সংখ্যা কম না। এত মানুষের একসঙ্গে রান্না করাটা বেশ একটু চাপের। তাই জুবায়ের খান ভেবে চিন্তে রাঁধুনি দিয়ে রান্না করার কথা ভেবেছেন। আখি সেই সকাল থেকে ঘুরছে, হাতে হাতে সব কাজ করছে, এটা ওটা এগিয়ে দিচ্ছে। রাঁধুনিদের সাথে মাঝে মাঝে গল্প করে আসছে, তাদের বলে আসছে এইভাবে করবে ওইভাবে করবে। যদিও সে রান্নার জানে না, কিন্তু খেতে তো জানে। তাই রান্নার টেস্টি হওয়া চাই। রাঁধুনিগুলো হেসে হেসে আখির কথায় সায় দিচ্ছে, চেষ্টা করছে যেন সবটা ঠিকঠাক হয়। আখি, তোর পা কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। এত ছোটাছুটি কেন করছিস? যা আপুর কাছে গিয়ে বস। উফ আম্মু, ঠিক আছি আমি। আর আমার একমাত্র আপুর বিয়ে, আমি একটু এইদিকে খেয়াল রাখবো না? এদিকে খেয়াল না রাখার জন্য তোর আব্বু আছে, তোর মামারা আছে। তোর এদিকে খেয়াল না রাখলেও চলবে। তুই গিয়ে দেখ সাজি তৈরি হয়েছে কিনা। জানোরা এক্ষুনি চলে আসবে।
আপুর ওখানে সবাই আছে। তুইও যা যা। আপা, এমন কেন করছো? মেয়েটা এখানে আছে, আনন্দ করছে, থাক না। ও আনন্দ করার নামে উড়ে উড়ে বেড়াচ্ছে ভাবি। এইটুকু সময় রাধুনের সাথেও ভাব জমিয়ে এসেছে। আমি ওনাদের চা দিতে গেলাম, বললো কি না আখি আমাকে একটু ডেকে দেন। আম্মা এখানে ছিল, আমাদের কাজ করতে খুব ভালো লাগছিল। তাহলে বলো। আমাদের আখি তো অমনি, তাকে যে পাত্রে রাখবে সেখানকার আকারই ধারণ করবে। ততক্ষণে আখি অন্যদিকে চলে গেছে। এখন এখানে থাকা মানে তার আম্মুর বড় বড় জ্ঞানের ভান্ডার শোনা। রুবাইয়া বেগম তার বড় ভাবির কথা শুনে দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, সেটাই তো ভয়। মেয়েটাও খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাদের ভালোবেসে ফেলে। যদি অজান্তে কোনো ভুল করে ফেলে, যদি ভুল পথে পা বাড়ায়, আর মানুষগুলো যদি আমার মেয়েকে ঠকায়, তখন কি হবে? ও যে বড্ড অবুঝ, নাদান। এটা আমি পুরোপুরি মানতে পারছি না আপা। হ্যাঁ, এটা ঠিক, আখি অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে, ভালোবাসে, কিন্তু প্রয়োজনেও রণমূর্তি ধারণ করতে পারে। একবার দেখনি আমাদের ওখানে গিয়ে কি হয়েছিল? সেই বাচ্চা ছেলেটাকে পিটিয়ে পুরো লাল করে দিয়েছিল। কিন্তু তারপরে কি হয়েছিল? ওই বাচ্চা মেয়েটাকে ওর বাড়ির লোক কিডন্যাপ করতে চেয়েছিল। তারপরে শুধু সৃষ্টিকর্তার সহায় ছিলেন বলে মেয়েটাকে আমি ফিরে পেয়েছি। তারপর থেকে তো আর গ্রামে ওকে যেতে দেওয়া হয় না, আর আমরাও শহরে চলে এলাম। যদিও এমনই, ওদের আর গ্রামে যেতে দেওয়া হতো না, কারণ ওখানে গেলেও তো জানুর সত্যটা সবাই জেনে যেত। তখন ওরা ছোট ছিল, অত বুঝতো না, কিন্তু আস্তে আস্তে সব বুঝতে শিখলো। সাজির না হয় একটা গতি হলো। আমার বড় মেয়েটা বুঝদার, ওকে নিয়ে আমার চিন্তা নেই। কিন্তু আখি, ওকে নিয়ে ভয়। হ্যাঁ, যায় না কোন বাড়িতে যাবে মেয়েটা, কি করবে, সবাই ওকে আদৌ ভালোবাসবে নাকি ওর এই বাচ্চা মশা হবে, অধৈর্য হয়ে যাবে, জানি না। চিন্তা করো না আপা, আমাদের আখির জন্য রাজপুত্তর ছেলে আসবে, যে ওকে অনেক অনেক ভালোবাসবে। এসব আমাদের মায়েদের মনে করার কথা ভাবি। সত্যিটা তুমিও জানো, আমিও জানি, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। তবুও দোয়া করি যে আসবে সে আমার মেয়েকে খুব ভালোবাসুক, সব বিপদে ঢাল হয়ে তার পাশে দাঁড়াক, তাকে নিজের বুকের মধ্যে রাখুক। মা হিসেবে শুধু এটাই চাওয়া, আর কিছু না। এই আপা, তুমি কাঁদছো কেন? কেঁদো না, দেখবে মায়েদের দোয়া কখনো বিফলে যায় না। সেটাই যেন হয়। নিজের রুমে সাদ রেডি হচ্ছিল, হঠাৎ করে অনুভব করে তার পেছনে কেউ আছে। সাদ পেছনে ঘুরতেই সে তাকে জড়িয়ে ধরে, আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে রাখে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আই লাভ ইউ সাদ ভাইয়া, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। তোমাকে আমার চাই ভাইয়া, প্লিজ ভাইয়া আমার হয়ে যাও প্লিজ। সাদ চমকে ওঠে, বিরক্ত হয়, অতঃপর ব্যক্তিটি থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তার গালে ঠাস করে একটা চড় মারে। চড়টা এত জোরেই ছিল যে সে ফ্লোরে পড়ে যায়। রাগে সাদের মেজাজ চটে, শিরার রগগুলো ফুলে ওঠে, মুষ্টিবদ্ধ করে নেয় নিজের হাত। আজ পর্যন্ত যে কোনো মেয়েকে ইচ্ছায় বা অনিচ্ছায় তার গায়ে হাত তোলেনি, কিন্তু আজ বাধ্য হয়েছে। এই মেয়েকে বারবার বলার পরও হ্যাংলামো করতে চলে আসে, আর আজ তো একেবারে তীব্র সাহস দেখিয়ে ফেলেছে। হাউ ডেয়ার ইউ কিয়ারা, তোর সাহস হয় কি করে এমনটা করার? তোকে বলিনি আমার থেকে দূরে থাকতে? কিয়ারা তখনও ফ্লোরে পড়ে আছে, কান্নার ধমকে চোখের কাজল লেপটে গেছে আশেপাশে। তবুও সে অবাক নেত্রে তাকিয়ে আছে সাধের পানে। সে ভেবেছিল এমনটা করলে খুব বেশি হলে সাধ তাকে বকবে, ধমকে দেবে, কিন্তু চর মেরে বসবে এমনটা সে কোশনিন কালেও ভাবেনি। সে সাধের রাগী মুখের দিকে ফিরে ঢোক গেলে, চুপ করে থাকবি তো এখান থেকে বেরিয়ে যা, তোকে যেন আমার আশেপাশেও না দেখি, বেরিয়ে যা। সাদের চিৎকারে পাশের রুম থেকে ছুটে আসে অভিকা, কিয়ান আর অভিক। তারা রেডি হয়ে বার হওয়ার পায়তারা করছিল, কিন্তু সাদের চিৎকারে সবাই তার ঘরে চলে আসে। কি করে বলবো তোমায়? কিয়ান কথাটা বলেই নিচের দিকে তাকায়, দেখে কিয়ারা ফ্লোরে পড়ে আছে। কিয়ান তাকে তড়িঘড়ি করে তুলে দাঁড় করায়। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? ভাইয়া, কেয়ারা কাঁদছে কেন? সেটা তোর বোনকে জিজ্ঞেস কর, বেশি পাকনামি করতে এসেছিল, পাকনামি বার করে দিয়েছি। ভাইয়া কি বলছে কেয়ারা? কি করেছিস তুই? তোর বোনকে নিয়ে বেরিয়ে যা আমার রুম থেকে, আর খেয়াল রাখবি সে যেন আমার আশেপাশে না আসে, নইলে আই সোয়া আমার হাতে ও আবার মার খাবে। তুমি কেয়ারাকে মেরেছো ভাইয়া? কিয়ান
কিয়ান, অভিক, অভিকা সবাই অবাক হয়। ততক্ষণে বাকিরা এসে পৌঁছায় সাদের রুমে। কিয়ারা তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। কি হয়েছে কিয়ান, ও কাঁদছে কেন? জান্নাতুল বেগমও অবাক হয়ে তাকান সাদের পানে। বাকিরা যেন অবাকের রেশ কাটিয়ে উঠতে পারে না। তবে সাদ নির্লিপ্ত। এমন একটা কাজ করার পরেও তার মাঝে অনুতপ্তের কোনো হেলদোল নেই। তুই ওকে মেরেছিস? হ্যাঁ। তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস সাদ? এত অধপতন হয়েছে তোর? খুব তো বড়াই করে বলতিস চৌধুরী বাড়ির ছেলেরা সবাইকে সম্মান করতে জানে, বাড়ির বউদের গায়ে হাত তোলে না, তাদের সম্মান করে। এই তোদের সম্মানের নমুনা। কিয়ারা আমার বাড়ির বউ নয় ফুপি। আর রইল সম্মানের কথা, সম্মান পেতে গেলেও অপর পাশের মানুষটার যোগ্যতা থাকা দরকার। তোমার মেয়ে সেই যোগ্যতা হারিয়েছে। ওকে আমি অনেক বুঝিয়েছি, বোন ভেবে সবটা সহ্যও করেছি, কিন্তু আর না। তোমার মেয়ে আজ সব সীমা লঙ্ঘন করেছে, তাই তার যোগ্য জবাবটাও পেয়েছে। কি করেছে আমার মেয়ে? সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো, তোমার সামনেই তো আছে। কাবেরী বেগম কিয়ারার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি করেছিস তুই? সাদ কেন তোর গায়ে হাত তুলেছে? কিয়ারা প্রথমে বলতে না চাইলেও আব্দুস সামাদের জোড়াজড়িতে সবটা বলতে হয়েছে তাকে। সবাই সবটা শুনে হতবাক। কিয়ান রেগে সাদকে বলে, এই সামান্য একটা কারণে তুমি আমার বোনকে মারবে? এটা সামান্য কারণ? একটা ছেলের কাছে নিজেকে বারবার জাহির করতে আসছিল যে তাকে ভালোই বাসে না, সেটা সামান্য কারণ? মেয়েদের সম্মান এতটাই ঠুনকো? ভালোবাসা অপরাধ নয় সাদ। আমার মেয়ে তোকে ভালোবাসে, বিয়ে করতে চায়, এতে ওর কি অপরাধ? আমি ওকে ভালোবাসি না, এক কথার কতবার বলবো তোমাদের? সাদ, বিহেভ ইয়োরসেলফ। তুমি তোমার মাত্রা অতিক্রম করছো। ভালোভাবে বুঝিয়ে বললেই তো পারতে। আই কান্ট আব্বু, তুমি ওদের সংযত হতে বলো। রোজ রোজ এইসব বিয়ের নাটক আমার ভালো লাগছে না। সামির তার ভাইয়াকে দেখছে। সে যে আজ ভীষণ রেগে গেছে সেটা সে বুঝতে পারছে। তবে কিয়ারার ওপর তার ভীষণ রাগ হচ্ছে। কি দরকার এমন করার? সে তো খুব ভালো করেই জানে ভাইয়া তাকে ভালোবাসে না, তাও কেন বারবার এসব করতে আসে? সে কি জানে না ভাইয়া কেমন স্বভাবের মানুষ? আব্দুস সামাদ চুপ করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তিনি বড্ড ঠান্ডা গোছের মানুষ। এসব ঝগড়াঝাটি ওনার বরাবরই অপছন্দের। তবে আজ তিনি মুখ খুলতেন যদি দোষ কিয়ারার না হয়ে সাধের হতো। কিন্তু দোষটা তো ওনার মেয়ের। কিন্তু মেয়েকে তো আর কিছু বলতে পারছে না, তাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন একটু। কাবেরী বেগম আজ আর চুপ থাকলেন না, তিনি নিজের জবান চালিয়ে গেলেন। আমার মেয়ের মধ্যে কি সমস্যা সাদ? ওকে ভালোবাসা যায় না? তোমার মেয়ের মধ্যে কোনো সমস্যা নেই ফুপি। যে কেউ চাইলে তাকে বাড়ির বউ বানাতে পারবে, রানী করে রাখবে, কিন্তু আমি নই। তাই এসব বলে আমাকে বিব্রত করো না। কাবেরী বেগম যেন মুখের ভাষা হারিয়ে ফেললেন। বেশ, চল তোরা, এই বাড়িতে আর আসবো না। সবাই চমকে ওঠে কাবেরী বেগমের কথায়। এ কি বলছো কাবেরী? সাদের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। আজকের মতো একটা শুভ দিনে তুমি যেও না। কাবেরী বেগম চলে যান। তবে যাওয়ার আগে সাদকে বলেন, আমার মেয়ে তোকে ভালোবেসেছে বলে তার সম্মান ঠুনকো হয়ে গেল। বাহ, একদিন তুইও কাউকে ভালোবাসবি, সেদিন দেখবো তোর সম্মান ঠুনকো হয় কিনা। আর এটাও বলছি, তুই ভালোবাসা পাবি না, শত চেষ্টা করেও তুই তাকে পাবি না। যেই চোখের পানি আজ আমার মেয়ে ঝরাচ্ছে, সেই পানি তুইও ঝরাবি। শুধু আফসোস, তুই কাউকে দেখাতে পারবি না। বলেই তিনি আর দাঁড়ান না। ওনার যাওয়ার পানে তাকিয়ে সাদ দীর্ঘশ্বাস ফেলে। ভাইজান, আপনি অন্তত থেকে যান। আমি চাইলেও থাকতে পারবো না ভাবি, আমাকে যেতেই হবে। অতঃপর তিনি ছেলে মেয়েদের দিকে ফিরে বলেন, চলো তোমরা। সবাই অনেক অনুরোধ করেও তাদের থামাতে পারেনি। সবাই চলে যেতেই আজাদ চৌধুরী তেতে ওঠেন। কি দরকার ছিল আজকে দিনে এমনটা করার? আমার বোনটাই এইভাবে চলে গেল, আর সবাই এখানে এসেছিল। তোমার ব্যবহারে তারা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তোমার রাগ দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। সাদ, নিজেকে সামলাও, এভাবে তো আর চলতে পারে না। সাদ কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। এখানে থাকলে আরো কি বলতে কি বলে ফেলবে, তার থেকে বাইরে যাওয়াই বেটার। সাদ যেতেই সামিরও তার পিছু পিছু যায়। সাদ বাগানে প্রান্তরে এসে দাঁড়ায়, চোখে মুখে কাঠিন্যতা বিদ্যমান। ফাইয়া। সামিরের ডাকে সাদ পেছনে তাকায়, ভারী কি কণ্ঠে বলে, কিছু বলবি? তুমি ঠিক আছো? ফুপি এভাবে তোমাকে... আমি কোনোদিন কাউকে ভালোবাসবো না, তাই এইসব হওয়ার চান্সই নেই। সো ফুপি কি বললো না বললো কিচ্ছু যায় আসে না। যাই হোক, আমার নতুন পাঞ্জাবিটা কি তোর রুমে? হ্যাঁ, সেদিন তাড়াতাড়ি আমার কাবার্ডে রেখে দিয়েছিলাম। ওটা দে আমাকে, ওটা পরেই যাব। কিন্তু এই পাঞ্জাবিটা ভালো লাগছে। এটা ওই মেয়েটা ছুঁয়েছে, এটা আমি পরবো না।
কিয়ারার ওপর তো এত রাগ। রাগ কিনা জানি না, কিন্তু ওর কাছে আসা আমার পছন্দ না। তাহলে কার জন্য আসা পছন্দ? কেউ আসে? সাদ আল আয়ান চৌধুরীর জীবনে না কেউ ছিল, না আছে, আর না থাকবে। তার মনের মালিক সে, সেখানে অন্য কারো হস্তক্ষেপ চলবে না। সামিরের পছন্দ হয় না সাদের উত্তরটা। সে চলে যায় নিজের রুমে। উদ্দেশ্য সাদকে নতুন পাঞ্জাবিটা দেওয়া। সামির যেতেই সেখানে আসে জান্নাতুল বেগম। মেয়েটাকে না মারলেও পারতিস, মেয়েটা খুব কষ্ট পেয়েছে, ভালোই তো বাসে। আমি বাসি না, আর ও আমাকে জড়িয়ে ধরার ভুল করেছে, যেটা আমার পছন্দ হয়নি। তুমি খুব ভালো করেই জানো আমি ওকে ভালোবাসি না, তাও কেন বারবার চলে আসে আমার কাছে? যেদিন ভালোবাসবি সেদিন বুঝবি কেন মানুষ এভাবে বারবার ছুটে আসে, বেহায়ার মতো ভালোবাসা জাহির করে। তুইও হয়তো সেদিন তার কাছে ছুটে যাবি, জাহির করবি নিজের ভালোবাসা। সেদিন যদি সে তোকে ফিরিয়ে দেয়, ভালো লাগবে তোর? কষ্ট হবে না? তাহলে কি করব? কিয়ারাকে গলায় ঝুলিয়ে নেব? গলায় কেন ঝোলাবি? ভালোভাবেও তো বোঝাতে পারিস। আমি জানি তুই ওকে ভালোবাসিস না, আমি তোর মনের ভাবনাকে শ্রদ্ধা করি, কিন্তু এভাবে গায়ে হাত তোলা ঠিক না। মেয়েটা অবুঝ। ওর সঙ্গ আমার পছন্দ না। তাছাড়া এমন কখনো হবে না যে আমি কারোর জন্য পাগল হব। হবে না বলে কিছু হয় না সাত। ভালো সবাই বাঁচতে পারে, মন সবার আছে, সেখানে কাউকে না কাউকে ভালো লাগতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এতে এত কেন হাইপার হয়ে যাস? প্লিজ আম্মু, এসব ভালো লাগছে না আমার। সাজিদের বাড়িতে যেতে চাইলে চলো। এতটা রাগ ভালো না সাত। আমি তো কাবেরীর কথা ভেবে চিন্তায় পড়ছি। কি বলে গেল মেয়েটা? যদি সত্যি এইসব কুসংস্কার রাখো তো, এসব কিচ্ছু হয় না। বদনজর সত্যি আছে সাত। আর আমার মনে হয় না কাবেরী এসব কথার কথা বলেছে, সে সবটাই রাগে মন থেকে বলেছে। ফুবির কথা ছাড়ো আম্মু। ছেড়ে দিয়ে কোথায় যাব? আজ স্বামীরের জীবনে এত বড় একটা দিন, আর বাড়ির মেয়েটা চলে গেল। স্বামীরের কি খারাপ লাগেনি? সাত অবাক হয়ে তাকায় জান্নাতুল বেগমের দিকে। বেশ, সামিরের যদি খারাপ লাগে আমি ওদের ফিরিয়ে আনবো, তবে আমি তোমাদের সাথে যাব না। না ভাইয়া। সামিরের কথায় সাদ আর জান্নাতুল বেগম সেদিকেই তাকায়। সামির ওদের কাছে এসে বলে, তুমি আমার কাছে সব থেকে জরুরি ভাইয়া। সেখানে কে থাকবে না থাকবে আমার কিছু যায় আসে না। তুই সাতকে সাপোর্ট করছিস? করেছি, কারণ ভাইয়া ওকে ভালোবাসে না। আজ যদি সাজির থেকে তোকে কেউ দূরে থাকতে বলে, পারবি? সামিরের বুকটা ধক করে ওঠে। ওসব তুমি কি বলছো আম্মু? আমি তো মরেই যাব। তাহলে কিয়ারার কথাটাও ভাব, সেও তো ভালোবাসে। এই ভালোবেসে ভুল করেছে, তাকে তো ক্ষমা করে দেওয়া উচিত। এমন ব্যবহারটা কি ঠিক? তাহলে কি করব? তোমার ওই কিয়ারাকে প্রশ্রয় দেব? যেখানে আমি ওকে ভালোই বাসি না, সেখানে ওর সব ছেলে মানুষকে মেনে নেব? তখন সে দুর্বল হবে না? আমি তো বলিনি তুই তো ওকে বোন মানিস। আমি শুধু ওকে বোঝাতে বলেছি, মেয়েটা বাচ্চা, বোঝে কম। কম বোঝে না আম্মু। আজকালকার মেয়েরা আবেগে ভাসে, ওদেরকে একটু প্রশ্রয় দিলেই ওরা অনেক দূর পর্যন্ত ভেবে বসবে। তোমরা হয়তো আমার আজকের করা ব্যবহারটা মানতে পারছো না, কিন্তু আমি যেটা করেছি ওর ভালোর জন্যই করেছি। আমি ওর ফিলিংস বাড়াতে চাই না। যেখানে আমি ওকে চাই না, সেখানে আমি ওকে গ্রিন সিগন্যাল কেন দেব? এতে তো ব্যাপারটা আরো জটিল হয়ে যাবে। জান্নাতুল বেগম ওনার ছেলের কথা শুনলেন। ওনার ছেলে যে ভুল করেনি সেটা উনি জানেন, কিন্তু বুঝিয়ে সবটা সলভ করা যেতে পারত, কিন্তু না, ওনার ছেলে তো আরেক ঠিক কামানের এক ঘায়ের মতো। তাও যদি তোমাদের মনে হয় আমি ওদের ফিরিয়ে আনবো, নিজের মানুষের কাছে নিচু হতে আমার সমস্যা নেই, শুধু তোমরা ভালো থাকো। না ভাইয়া, আমাদের জন্য আর নিচু হতে হবে না তোমাকে। ফুপি নিজের মেয়েকে শাসন করেনি, উল্টো নিজের মেয়েকে উস্কে দিচ্ছে তোমার দিকে। এটা ঠিক না। ওনার বোঝা উচিত এভাবে মা হয়ে কারো দিকে মেয়েকে ঠেলে দেওয়া ঠিক না। বোঝাতে পারলে ঠিক ফিরে আসবে। এখন চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই নাও পাঞ্জাবি। বলেই সামিরের পাঞ্জাবিটা সাদের হাতে ধরিয়ে দেয়। রেডি হয়ে এসো। অভিকা হেনা আপুকে তোমার সাথে নিয়ে এসো। ড্রাইভার কাকু কয়েকজনকে নিয়ে যাচ্ছে, আমি বাকিদের। বলেই সে চলে যায়। জান্নাতুল বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেকে দেখে যাচ্ছেন। চল। তুমি যাও, আমি আসছি। জান্নাতুল বেগম আর কিছু বলেন না, চলে যান। এখন ড্রয়িং রুমে ছোটখাটো একটা টর্নেডো বয়ে যাবে, সেটা তিনি ভালো করেই জানেন। কামিনী বেগম বোনের এভাবে চলে যাওয়াটা কিছুতেই মানবেন না। জান্নাতুল বেগম যেতেই সাত দীর্ঘশ্বাস ফেলে, বন্ধ করে নেয় নিজের চোখ। মনে মনে আওড়ায়,
সাদ আল আয়ান চৌধুরী কাউকে ভালোবাসে না, কাউকে মন দেবে না, আর না কষ্ট পাবে। সব ফুপির ভুল ধারণা, সবটাই সব। রমরমা পরিবেশ, সেখানে ছলকে পড়েছে আনন্দের ফোয়ারা। আখি দৌড়ে নিজের আপুর ঘরে গেল। সাজিকে একটা লাল বেনারসি পরিয়ে সাজানো হয়েছে। শাড়িটা কয়েকদিন আগে জান্নাতুল বেগম পাঠিয়ে দিয়েছিলেন। সাজিকে দেখা মাত্রই আখির চোখ কোঠর থেকে বেরিয়ে আসার জোগাড় হয়। মাশাআল্লাহ আপু, তোকে কি সুন্দর লাগছে। সামির ভাইয়া তো আজ অজ্ঞান হয়ে পড়ে থাকবে। সাজির আগে দৃষ্টিতে তাকায় আখির দিকে। তার এমন সুন্দর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলা যেমন তেমন সে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এতক্ষণ কই ছিলি? এই তোর আসার সময় হলো, আর এখনো তৈরি হসনি? ওরা বেরিয়ে পড়েছে সবাই, কখন তৈরি হবি? তাই তো আঁকি, তুই এখনো রেডি কেন হসনি? দেখ আমরা সবাই রেডি। আমার বেশি সময় লাগবে না, আসলে আমি একটু রান্নার ওখানে ছিলাম, সব টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে। সব কিছু পারফেক্ট না হলে মান সম্মান যাবে না। আসিফ হেসে হেসে বলে, বাবা, তুই তো দেখছি বড়দের মতো ব্যবহার শুরু করে দিয়েছিস। তো আমি কি ছোট আছি নাকি? কবেই বড় হয়ে গেছি। এবার তাহলে একটা বলদ দেখে তোর বিয়ে দিয়ে দিতে হবে। সাদাফের কথায় আখি কটমট করে তাকায় তার দিকে। হোয়াট ডু ইউ মিন বাই বলদ? মানে তুই তো বলদ, তোর বড় তো তেমন নাকি চাই নাকি? না নইলে তো তোদের মধ্যে বনিবনা হবে না, দেখা যাবে সারাদিন শুধু ঝগড়া। সাদাফের কথা শুনে আখি ধুম করে তার পিঠে কিল মারে। শকুনের অভিশাপে কখনো গরু মরে না। দেখবে আমার বর কেমন হয়, তখন শুধু আফসোস করবে, ইস আমি কেমন হ্যান্ডসাম, কেন হলাম না এমন। গাছে কাঁঠাল গোফে তেল। কাঁঠাল যখন গাছে আছে তখন হাত পর্যন্ত আসতে বেশি সময় নেবে না, বুঝেছো? আমি রেডি হতে গেলাম। বলেই আখি দুলতে দুলতে বাইরে চলে যায়। মেয়ে তো নয় যেন ধানি লঙ্কা। সাদাফের কথা শুনেই সবাই হেসে ফেলে। চৌধুরী বাড়ির সবাই চলে এসেছে খান বাড়িতে, তবে কাবেরী বেগম ব্যতীত। জুবায়ের খান আর ওনার সম্বন্ধীরা মিলে ওনাদের সাদরে আমন্ত্রণ জানালেন। সবার সাথে কুশল বিনিময় করে বসতে দিলেন সোফায়। রুবাইয়া বেগম জান্নাতুল বেগমকে প্রশ্ন করলেন, কাবেরী আপা আসেনি? আর ওর ছেলে মেয়েদেরকেও তো দেখছি না। জান্নাতুল বেগম এবার পড়লেন বিপাকে। কি বলবেন এবার? উনি আমতা আমতা করতে লাগলেন। তখনই সাজ্জাদ চৌধুরী বললেন, আসলে ওদের বাড়ি থেকে আজ কিছু আত্মীয় আসবেন, তাই ওদিকে ব্যস্ত আছে। রুবাইয়া বেগম উত্তরে ছোট করে বললেন, ও। জান্নাতুল বেগম ওসমান গনি আর আরিফ গনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কত বছর পরে দেখা। ওসমান আর আরিফ সাহেবের চোখে পানি। তারাও জান্নাতুল বেগমকে বোনের মতোই ভালোবাসতেন, কিন্তু পরিস্থিতি সব শেষ করে দিয়েছে। নিজেদেরকে থেকে কেড়ে নিয়েছে 30টা বছর। ওসমান সাহেব জান্নাতুল বেগমের মাথায় হাত বুলিয়ে বললেন। আজাদ চৌধুরী জান্নাতুল বেগমকে পাশে দাঁড়ালেন। ওসমান সাহেব বললেন, রাখবো তো রাখবো, যতদিন আমি বেঁচে থাকবো ওর ভালোবাসার কোনো অভাব হবে না। জুবায়ের খান আর চোখে চেয়েছিলেন বোন জামাইয়ের দিকে। তৃপ্তিতে ওনার চোখ ভিজে আসলো, কিন্তু কাউকে বুঝতে দিলেন না। তবে উনি বেশ ভালোই বুঝছেন বোন তার খারাপ নেই, বরং চেয়ারম্যান বাড়ির থেকেও এখানে বেশি সুখী আছে, স্বাচ্ছন্দ্যে আছে। একজন বড় ভাই হিসেবে তিনি তো এটাই চান, ওনার বোন ভালো থাকুক, যেমনটা একজন পিতা চান। সাদ আজ চুপচাপ বসে আছে। মেজাজ তার বড্ড খারাপ। বাড়ি থেকে বার হওয়ার আগেও ছোটখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে গেছে। কামিনী বেগম আজ সাদকে অনেক কথাই শুনিয়েছেন, সাহস করে তার বিরুদ্ধে কথা বলেছেন। যেটা সাদের মোটেও পছন্দ হয়নি। শুধু মুরব্বী মানুষ ভেবে চুপ করে গেছে। বাইরের কেউ এটা করলে তার মুখ হয়তো আজ আর আস্ত থাকতো না। শিমু সবাইকে ঠান্ডা পানীয় পরিবেশন করছেন। সবাই নিলেও স্বাদ নেয় না। সামির তার ভাইয়ের দিকে তাকিয়ে তার মনের ভাব বুঝে ফেলে। ভাইয়ের হাতে হাত রেখে বলে, মন খারাপ ভাইয়া? না, আমি ঠিক আছি। আমি জানি তুমি ঠিক নেই। তোমার মনের বিরুদ্ধে সবাই কথা বলায়, তোমাকে ভুল বোঝাই তুমি কষ্ট পেয়েছো, শুধু প্রকাশ করছো না। সাদ কিছু বলে না, দৃষ্টি ফেরায় সিঁড়ির দিকে। তার মনের শান্তির দরকার, কিন্তু শান্তি কোথায় পাবে? এখান থেকে চলে গিয়ে একটু একা থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু তাতে তার ভাইটা কষ্ট পাবে, তাই বসে থাকা। রাদিয়া আর রুমে মিলে সাজিকে নিচে নিয়ে আসে। সামির সাজির দিকে তাকাতেই ঝাটকা খায়। অবাক নয়নে কিং কর্তব্য বিমূর ভাবে চেয়ে রয়। দৃষ্টিতে তার মুগ্ধতা, চোখে মুখে খুশির ঝলকানি। সামির অপলক চেয়ে থাকে সাজির দিকে।
ভুল করেও তার চোখের পলক পড়ে না। মেয়েটাকে আজ হুড়পড়ির মতো লাগছে, সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। এর আগেও তো সে সাজিকে শাড়িতে দেখেছে, কিন্তু আজ এত সুন্দর লাগার কারণ কি? বিয়ের কনে বলে হবে হয়তো। কিন্তু এভাবে এখানে থাকলে যে আমার দম বন্ধ হয়ে যাবে। এই সৌন্দর্যের রেশ সহ্য করতে না পেরে আমি হয়তো অজ্ঞান হয়ে যাব। তখন তো বিয়েটা হবে না। ইস, কি দরকার এত সুন্দর হওয়ার? এখন যদি আমি হার্ট অ্যাটাক করি, আমার শ্বাসপাতের কি হবে? অপরদিকে হেনা স্বামীকে ধাক্কা দিয়ে বলে, নিজের নজর সরা, নজর লেগে যাবে তো সাজির। হেনার কথায় অভিকা ফিক করে হেসে ফেলে। সাজিকে দিতে এসে রাদিয়ার প্রথম নজর যায় অভিকের দিকে। ছেলেটা হাসলে কেমন টোল পড়ে মুখে। রাদিয়া মনে মনে ভাবে, ইস, ছেলেদের এত সুন্দর হতে নেই। পরক্ষণেই নিজের ভাবনায় সে বিরক্ত হয়। এসব কি ভাবছে সে? এসব তার ব্যক্তিত্বের সাথে যায় না। কত বয়স তার? হেনা গিয়ে সাজিকে সামিরের পাশে বসায়। সামির মুগ্ধ দৃষ্টিতে তাকায় তার দিকে, কানের পাশে নিজের মুখটা নিয়ে বলে, লুকিং বিউটিফুল ডিয়ার ওয়াইফি। সামিরের কথায় সাজির কান গরম হয়ে যায়। লাজে দুগাল রক্তিম বর্ণ ধারণ করে, লজ্জায় মাথা নামিয়ে রাখে। অভিক সামিরের কানে কানে গিয়ে বলে, কি করে বলবো তোমায়, ভবিষ্যতের জন্য কিছু লজ্জা বাঁচিয়ে রাখো ভাইয়া। ভাবি তো এখনই লজ্জা পেয়ে সব লজ্জা হারিয়ে ফেলবে। সামির কটমট করে তাকায় অভিকের দিকে। সামিরের রাগী দৃষ্টির দিকে ফিরে অভিক ফিক করে হাসে। মাশাআল্লাহ, আমার বৌমাকে তো আজ খুব সুন্দর লাগছে। কারোর নজর না লাগে? তোমার ছোট ছেলের নজর অলরেডি লেগে গেছে বরম্মু, অন্যরা আর কি নজর দেবে? অভিকের কথায় উপস্থিতি সবাই হেসে ওঠে। সাজি লজ্জায় মাথা তুলতে পারে না। এত কিছুর মাঝেও সাদ শান্ত, তার ব্যক্তিত্বের কোনো পরিবর্তন নেই। সকলের কথার মাঝে সাদের ফোন কর্কশ শব্দে বেজে ওঠে। সে এক্সকিউজ মি বলে বাইরে চলে যায়। সাদ যেতেই আখি পরিপাটি ভাবে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। আখি আসতেই সবাই এদিকে তাকায়। ফর্সা তনুতে কালো শাড়ি যেন ঝেঁকে বসেছে। মাশাআল্লাহ, আমার মেয়েকে তো আজ খুব সুন্দর লাগছে। দেখতে হবে না কার ভাইজি? তোমাকে কি কম সুন্দর লাগছে ফুপি? বলেই আখি হাসে। খুব পাজি হয়েছিস। মোটেও না, আমি তো সত্যিটাই বললাম শুধু। সবাই আখির সাজের খুব প্রশংসা করলো। ইতিমধ্যে সেখানে কাজী সাহেব উপস্থিত হন। জুবায়ের খান যেহেতু নিজেই একজন আইনজীবী, তাই আইনগত বিয়ের দিকটা তিনিই দেখবেন। বিয়েটা তাহলে শুরু করা যাক। হ্যাঁ ভাইজান, শুরু করে দিন। জান্নাতুল, দেখো তো সাদ কোথায় গেছে? তুই বস জানু, এই আখি যা তো, সাত বাইরে আছে, ওকে ডেকে নিয়ে আয়। আখি যেতে গেলে বাদ সারে জান্নাতুল বেগম। ওনার ছেলে এমনি সকালের ব্যাপারটা নিয়ে রেগে আছে। এখন যদি আখিকে দেখে রেগে যায়, ওর দিকে গিয়ে বিশ্বাস নেই। তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। আখি আর কি বলবে ভেবে পেল না। জানু, তুই আমার সাথে আয়, আখি তোকে যেটা বলছি কর। কি আর করার? রুবাইয়া বেগমের কথা মতো আখি বাইরে চলে গেল। জান্নাতুল বেগম পড়লেন বিপাকে, দোয়া করতে লাগলেন এদের মধ্যে এখন কোনো ঝগড়া যেন না হয়। লিসেন অনেক, আজ কোনোভাবেই পসিবল না। আজ ভাইয়ের বিয়ে, আর আজ যদি সে চলে যায় ব্যাপারটা কেমন দেখাবে? নো ওয়ে। কোনো কিছুর বিনিময়ে আমার ভাইয়ের জীবনের এই দিনটা আমি নষ্ট করতে চাই না। তাছাড়া ওর তো কয়েকদিন পরে যাওয়ার কথা ছিল। স্যার, ওনারা ভীষণ চাপ দিচ্ছেন। আসলে ওপর কোম্পানির ওনার খুব ভালো করেই জানেন আপনার সফলতা সম্পর্কে, তাই উনি ঘাবড়ে যাচ্ছেন। ডিলটা নিজের হাতে পেয়েও উনি শান্ত হতে পারছেন না, বারবার হারানোর ভয় পাচ্ছেন। আর যেই শুনেছেন আজকে সমীর স্যারের বিয়ে, উনি তো উঠে পড়ে লেগেছেন আগামীকাল মিটিং ফিক্সড করতে, যাতে স্যার ওখানে পৌঁছাতেই না পারেন। অতই সোজা? ওকে, আমি দেখছি ব্যাপারটা, বাট আজ কোনোভাবেই না। ওকে স্যার। সাত কল কেটে খুব চিন্তায় পড়ে যায়। কল লাগায় কাউকে। অপর পাশের ব্যক্তিটি কল রিসিভ করার সাথে সাথে সাত বলে, আমার সাথে খেলতে চাইছেন মিস্টার চক্রবর্তী? খুব খারাপ করছেন। আপনি খুব ভালো করেই জানেন দেশে থাকাটা আমার জন্য কতটা জরুরি, তাই তো আমার ভাইকে টার্গেট করেছেন। বেশ, নো প্রবলেম, আমার ভাই ঠিক সময় পৌঁছে যাবে। তবে আপনার এই নোংরা প্ল্যান সাকসেসফুল হবে না। মিস্টার চক্রবর্তী রুমাল দিয়ে কপালে ঘাম মুছে বললেন, ডিলটা অলরেডি আমি পেয়ে গেছি, তাও আপনি কুকুরের মতো তার পিছনে কেন পড়ে আছেন?
শাট আপ। সাদ চিৎকার করে ওঠে। আখি সবে সাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। সাদের এহেন চিৎকারে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে বুকের কাছে নিজের দুহাত চেপে ধরে। মুখ সামলে কথা বলুন। আই সোয়ার, নইলে আপনার জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আপনি আমাকে খুব ভালো করেই চেনেন। ডোন্ট বি সো রুড। এতে আপনার কপালই পড়বে। আর কি যেন বলছিলেন, আপনি ডিলটা অলরেডি পেয়ে গেছেন? ও রিয়েলি? কিভাবে পেয়েছেন সেটা বলবো? কিভাবে পেয়েছি মানে? যেভাবে পাই সেভাবেই পেয়েছি। নাটক বন্ধ করুন। আর ভুল করেও কালকে মিটিং রাখার ভুলটা করবে না, নইলে আপনার সব গোপনীয় তথ্য ফাঁস করে দেব। আমি কোনো ঝামেলা চাই না বলেই আমার ভাইকে নিউ ইয়র্ক পাঠাচ্ছি, নইলে আপনার মতো চুনোপটিকে আমি দেশে থেকেই শায়েস্তা করে দিতাম। কাজটা আপনি ঠিক করলেন না। আমার কাছে ব্যাঘাত ঘটনার মূল্য আপনাকে চুকাতেই হবে। মাইন্ডেড। আগে নিজে বাঁচুন। বলেই সাদ কল কাটে। একটার পর একটা ঝামেলা, সব তার সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। সাদ পেছনে ঘুরে তাকাতেই কিছু সময়ের জন্য থমকে যায়। আখি তার দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদ নিজেকে ধাতস্থ করে ভুরু কুচকে তাকায় তার দিকে। পরক করতে থাকে আখির মাথা থেকে পা পর্যন্ত। সাদকে সামনে দেখার পরে আখির ভয় যেন উবে পালায়। এই প্রথমবার সে সাদকে পাঞ্জাবিতে দেখছে। সে তো শুনেছে শাড়িতে নারী, কিন্তু আজ দেখছে পাঞ্জাবিতে পুরুষ। পাঞ্জাবিতেও যে কাউকে এতটা সুন্দর লাগতে পারে সেটা সে জানতো না। আখি বেহায়ার মতো চেয়ে রয়। এভাবে চেয়ে আছো কেন? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? কি ভাবছো এভাবে কালো শাড়ি, চোখে গাঢ় কাজল পরে মঞ্জুলিকা সেজে আমাকে ভয় দেখাবে? আমাকে হার্ট অ্যাটাক করে মারতে চাও? সাদের কথায় আখি ভ্যাপাচাকা খায়, তবে মিষ্টি ভাষার অপমানটা ঠিকই বোঝে। আপনি আমাকে অপমান করলেন, বোঝাতে চাইলেন আমাকে সুন্দর লাগছে না। ট্রাস্ট মি, মঞ্জুলিকাও তোমার থেকে সুন্দর। সুপ্ত অপমানে আখির চোখ ফেটে কান্না বার হওয়ার জোগাড়। সাত তাকায় আখির গাঢ় কাজল ভরা নেত্রে, নয়ন তার অস্ত্রসিক্ত। এই বুঝে গড়িয়ে পড়ল দুফোঁটা। এখানে কি? আখি নিজেকে ধাতস্থ করে, ভেবে নেয় এই লোকের সাথে কথা বলবে না, তাই চুপ করে থাকে। সাদও দাঁড়িয়ে দাঁড়িয়ে আখির চুপ হয়ে থাকা পরক্ষরে বোঝে মেয়েটা খেপেছে। সাদ অদৃশ্যে হাসে। সাদকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আখি আর চুপ থাকতে পারে না, তাই তো না চাইতেই প্রশ্ন করে বসে। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে যান। আমার ইচ্ছা, আমি যেখানে ইচ্ছা দাঁড়িয়ে থাকতে পারি। হ্যাঁ সেটাই তো, আপনি তো আবার নিজের মর্জির মালিক। ভেতরে যান, সবাই ডাকছে আপনাকে। আপুর বিয়ে শুরু হবে এক্ষুনি। আর কিছু? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু আপনি তো তেড়া মানুষ, উত্তর দেবেন না। বলো দেখি, শুনি একটু। ওই ছেলেগুলোকে কোথায় রেখেছেন? জানি না। আখি এবার আর নিজেকে সামনে রাখতে পারে না। সাদের পাঞ্জাবির কলার চেপে তার উচ্চতা বরাবর আনে। বর্তমানে সাদের নিঃশ্বাস আখির চোখে মুখে ঠিকরে পড়ছে। সাদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আখির দিকে। মেয়েটির সাহস দেখে সে অবাক। সাদ নিজের পাঞ্জাবি থেকে আখির হাত ছাড়িয়ে বলে, হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে টাচ করলে? কেন, আপনি কি ক্ষয়ে যাবেন? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি আখি। একটু ভালোভাবে কথা বলেছি কিনা? তুমি তো দেখছি মাথায় উঠে বসেছো। আমার প্রশ্নের উত্তর দিন। আপনাকে আমি আর ডিস্টার্ব করব না। তোমাকে বলতে বাধ্য হয়। এটা প্রথমবার হয়েছে, তাই ছেড়ে দিচ্ছি। নেক্সট টাইম থেকে আমাকে স্পর্শ করার ভুলটাও করবে না। যদি করি কি করবেন? ওদের মতো আমায় মেরে ফেলবেন? সাদ আখির দুহাত চেপে তার পেছন দিকে বেঁধে মতো ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, কি করব সেটা তোমার ধারণার বাইরে মেয়ে। আমাকে রাগিও না। আই সোয়ার, আমি উল্টোপাল্টা কিছু করে ফেলবো। আখি ব্যথায় কুকড়ে ওঠে। তার অস্ত্রসিক্ত নয়নের দিকে তাকিয়ে সাদ তাকে ছেড়ে দেয়। আপনাকে আমি পুলিশে দেব, তখন থেকেই মুখ খুলবেন। এতবার জিজ্ঞেস করছি, তাও আপনি উত্তর কেন দিচ্ছেন না? এই মেয়ে, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? অবশ্য ঠিকই আছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। কথাটার যথার্থতা আজ ঠিক বুঝেছি। বেশ, পুলিশকে জানো, দেখি তোমার সো কল্ড পুলিশ আবার কি করতে পারে। যাও গো, যাও। সাদ হুঙ্কার দিয়ে ওঠে। আখি সেই হুঙ্কারে কেঁপে ওঠে। চোখে জমায়িত অশ্রু গড়িয়ে পড়ে আবার। আপনাকে যতবার ভালো ভাবতে যাই, ততবার আপনি প্রমাণ করে দেন আপনি ভালো মানুষ হওয়ার যোগ্য নন। আপনি একটা খারাপ মানুষ। জাস্ট লিভ।
আখি যায় না, ঠায় দাঁড়িয়ে থাকে। কি হলো, যাও। আমার বাড়ি, আমি যেখানে খুশি দাঁড়িয়ে থাকবো, আপনার সমস্যা হলে আপনি যান। সাদ বিদ্রুপের হাসি হাসে, মেয়েটি তাকে তার মতো করেই কথা শোনাচ্ছে। সাহস মন্দ না। সাদ কিছু না বলে আখির হাত ধরে ভেতরে নিয়ে যায়। আখি মোচড়ামচড়ি করেও ছাড়াতে পারে না, অতঃপর সবার উপস্থিতিতে চুপ হয়ে যায়। আখিকে দেখা মাত্রই সাজ্জাদ চৌধুরী বলেন, ওই তো ওরা এসে গেছে ভাইজান, এবার তাহলে বিয়েটা শুরু করা যাক। 5 মিনিট, আমার 2জন স্পেশাল গেস্ট আসবেন। জুবায়ের খানের কথার পিঠে কেউ আর কথা বলে না। সাদ গিয়ে সোফায় বসে। আখি আর চোখে অশ্রুসিক্ত নয়নে তার দিকে তাকায়, ভাবে। সাদ আখির দিকে তাকাতেই আখি নিজের মুখ ঘুরিয়ে নেয়। সাদ আখির দিক থেকে মুখ না ফিরেই মনে মনে বিড়বিড়ায়, আজ বড্ড বেশি সাহস দেখিয়ে ফেলেছ মেয়ে, শাস্তির জন্য তৈরি থেকো। আখি, আমার কাছে এসে বস। সামিরের এক পাশে সাদ বসেছে। সাজি ডাকায় আখি গিয়ে বসে তার পাশে। ততক্ষণে জুবায়ের খানের স্পেশাল বন্ধু হাজির, ফয়জাল আর তার বাবা ইশফাক এসেছে। রুবাইয়া বেগম ওনাদের দেখে হালকা ঢোক গিললেন। জুবায়ের খানের দিকে অসহায় নেত্রে চাইলেন, মনে মনে ঝাড়ি দিতেও ভুললেন না। কি দরকার আজকের দিনে ওনাদের ডাকার? এই তো কদিন আগে বিয়ে ভেঙেছেন, এখন ডাকাটা কি শোভনীয় দেখায়? ফয়জালকে দেখেই আখি ও সাজি চিনে ফেলে, যদিও অনেক বছর আগে দেখেছিল, কিন্তু ইশফাক আঙ্কেলকে দেখেই বুঝেছে এটা ফয়জাল ছাড়া আর কেউ হতে পারে না। আখি, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? এটা কি ফয়সাল? আমারও তাই মনে হয় আপু। আব্বু কি চাইছেন বলতো? তোর আবার ওই ফয়জালের সাথে বিয়ে দেবে না তো? আখির কথায় সাজি তার হাত চেপে ধরে। এমন অলৌকিক কথা বলিস না আখি, আমি তাহলে মরেই যাব। চুপ, আমরা কি মরে গেছি? আব্বু বললেই শুনবো নাকি? কিন্তু ওনারা এলেন কেন? সেটাই তো বুঝতে পারছি না, কি দরকার ইনভাইট করার? আমার কিছুই ভালো লাগছে না। আখি সাদের দিকে তাকায়। সাদের নজর ফয়সালের ওপর নিবদ্ধ। পরিচয় করিয়ে দিই, এই আমার বন্ধু ইশফাক আর তার একমাত্র ছেলে ফয়জাল। ফয়সালের নাম শোনা মাত্রই স্বামী তড়িৎ গতিতে সাদের দিকে তাকায়। সাদ তখনও ফয়সালের দিকে ফিরে আছে। ভাইয়া, আমার সন্তান কোথা থেকে টপকাল? মামা কি চাইতেছেন বলো তো? সাদের সাথে কি আমার বিয়েটা হতে দিবে না? দুটো পা ভেঙে রেখে দেব। মামার কথা, ওই ফয়জালের বিয়ে করার স্বাদ মিটিয়ে দেব। আপাতত দেখি মিস্টার খানের কি মতিগতি। কিন্তু জুবায়ের খান সবাইকে সামিরকে অবাক করে বলেন, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেবও জুবায়ের খানের কথা মতো বিয়ে পড়ানো শুরু করে দেন। সামিরকে কবুল বলতে বলায় সে ফটাফট কবুল বলে দেয়। সে আপাতত আর মামাকে বিশ্বাস করতে উঠতে পারছে না, কখন আবার বলে বসবে এই বিয়েটা হবে না। তখন সে কি করবে? সাজিকেও কবুল বলতে বলায় সেও বলে দেয়, তবে ধীরে সুস্থে। সবাই আলহামদুলিল্লাহ বলেন। অল্প সময়েই সামির আর সাজি সারা জীবনের জন্য বাধা পড়ে গেল একে অপরের সাথে। অপরদিকে সাদ শুধু ফয়সালের দৃষ্টি অনুসরণ করছে, আর তাতে বুঝেছে মেজাজ তার সপ্তম চূড়ায় পৌঁছে গেছে। বিয়ের পর্ব মিটতেই সবাই নানান কাজে ব্যস্ত হয়ে পড়লো। সাদ একটু ভিড় থেকে বাঁচতে বাইরের বাগানের দিকে এসে দাঁড়ায়। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। পরিচিত কারো কণ্ঠস্বরে সাদ পেছন ঘুরে তাকায়, ভ্রু কুচকে উত্তর দেয়, থ্যাঙ্কস ফর হোয়াট? এক মেয়েকে পাননি বলে অন্য মেয়েকে দেখার সুযোগ করে দিয়েছি বলে? সাদের কথায় ফয়জাল ভ্যাবাচাকা খায়, তবে অল্প সময়েই নিজেকে ধাতস্থ করে বলে, বিয়েতে ভেঙে দেওয়ার সাহায্য করেছেন সেজন্য। সাদ ফয়জালের কথার যথার্থতা বোঝে না, কিছু সময় নেয় বোঝার, অতঃপর বলে, কি বলতে চান পরিষ্কার করে বলুন। সাজি খুব ভালো মেয়ে, কিন্তু আমার বারবারই আখিকে পছন্দ। আখিকে পছন্দ কথাটা শোনা মাত্রই সাদ নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়, শান্ত করে নিজেকে। হোয়াট ডু ইউ মিন বাই আখিকে পছন্দ? আসলে আমি আখিকে যখন প্রথম দেখেছিলাম তখন তো সে একটা কিশোরী মেয়ে ছিল, হেসে খেলে সারা বাড়ি মাতিয়ে রাখতো। ওর বাচ্চামো দেখেই ওকে নিজের মনের কোঠরে জায়গা দিয়েছিলাম, কিন্তু বাবার বোকামির জন্য আমি ওকে হারাতে বসেছিলাম। সে সময় আপনি দেবদূতের মতো এসে সবটা সামনে নিলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। সাদ হাসলো বিদ্রুপের হাসি।
এমন একটা ভাব করছেন যেন আপনি আখিকে পেয়ে গেছেন। আগে ওকে পান, তারপর না হয় ধন্যবাদ দেবেন। পাইনি, তবে পেয়ে যাব। জুবায়ের খান ওনার ছোট মেয়ের দিতে বাধ্য বিয়েটা আমার নিজের থেকে ভাঙেনি, বরং আপনারা কারসাজিতেই ভেঙেছে। অন্তত ওনারা সেটাই জানেন। এখন আরেক মেয়ের হাত চাইলে উনি তো দেবেন না। দেখা যাবে। মানে কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স না। দেখা যাবে শেষে খেদে কুল পাচ্ছেন না। কে ভাঙবে বিয়ে? আপনি? আমি যতদূর জানি আখির কোনো বয়ফ্রেন্ড নেই, আর থাকলেও বা ও আমার হবে। আমি ওকে ভালো রাখবো, সারা জীবন ভালোবাসবো, যতটা ও কল্পনাও করতে পারবে না। আউট, আই সেইড আউট। আপনি কিন্তু আপনাদের খেতে রাখছে। গাঢ় মেয়েলি কণ্ঠে সাদ ও ফয়সাল দুজনেই পেছনে তাকায়। আখিকে দেখে সাদের মেজাজ চটে, কিন্তু ফয়জালের মুখে হাসি ফুটে ওঠে। সে হেসে আখিকে প্রশ্ন করে, কেমন আছো আখি? আখি কিছুটা অপ্রস্তুত হয়, তাও ধীর কণ্ঠে বলে, ভালো আছি ভাইয়া। তোমাকে আজ আখি, এখান থেকে যাও। সাদের গম্ভীর কণ্ঠের বিপরীতে ফয়জাল আর কথা শেষ করতে পারে না। আখি কেঁপে ওঠে এমন গম্ভীর কণ্ঠে। কি হলো, যাও? আপনাদের খেতে। শুনেছি আমরা, যাও। আখি কিছু বলে না, তার রাগ হয় খুব। বাইরের লোকের সামনেও এই ছেলে তাকে অপমান করতে ছাড়ছে না। সে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায়। আখির মুখের দিকে তাকিয়ে ফয়জালের মনটা কেমন কেঁদে ওঠে। সে সাদের দিকে ফিরে বলে, মেয়েটার সাথে এমন ব্যবহার কারণ কি মিস্টার চৌধুরী? সমস্যা কি আপনার? আমার সমস্যা একটাই, আপনি আমার বাড়ির মেয়েদের দিকে নজর দিয়েছেন। কিপ ডিস্টেন্স ফ্রম হার। আপনার কথাই আমি নিজের বাড়ির মেয়ে বলতে কি বোঝাতে চাইছেন? শুনেছি সে আপনার মামাতো বোন, তাহলে নিজের বাড়ির মেয়ে কোথা থেকে হয় সে? আর আপনার উচিত মামাতো বোনকে একটা ভালো ছেলের হাতে তুলে দেওয়া, যে তাকে ভালোবাসবে, ভালো রাখবে, উচিত নয় কি? তেমন ছেলে দেখে ওকে বিয়ে দেওয়া হবে। আপনি বরং নিজে চিন্তা করুন। যাই হোক, চলুন যাও যাক। আপনার ভাষায় আমার মামাতো বোন ডেকে গেছে বলে কথা, তার কথা কি ফেলে দেওয়া যায়? একদম, আখির কথা ফেলার মতো নয়, চলুন। বলেই দুজন ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। খাওয়া দাওয়া শেষে সবাই গল্পে মত্ত হয়ে আছে। সবার উপস্থিতিতে সাদ কথাটা বলে বসলো। এক্সকিউজ মি এভরিওয়ান। সাদের কথায় সবাই নিজেদের মধ্যে আলোচনা থামিয়ে তার দিকে দৃষ্টি ফেরায়। কিছু বলবি সাদ? আজাদ চৌধুরী কথায় সাদ হ্যাঁ সূচক মাথা নাড়ে। কি বলতে চাও বলো? আমি চাইছিলাম আজকে দিনটা সাঁঝি আমাদের বাড়িতে থাকুক। কাল সকালে সামির ওকে দিয়ে যাবে। আসলে সামিরকে কাল সন্ধ্যার ফ্লাইটে নিউ ইয়র্কে যেতে হবে তো। তাছাড়া বিয়ে যখন হয়েছে, সাঁঝি একদিন ওই বাড়িতে কাটাক। আই নো, বাট আমি চাইছি। সবার ইচ্ছেকে শুধু আমি সামনে তুলে ধরলাম। সাঁঝি এখন আমার বাড়ির বউ, তাই আমি চাইলেই ওকে নিয়ে যেতে পারি। জাস্ট ফর ওয়ান ডে। কাল সকালেই আপনার মেয়ে আপনার বাড়িতে থাকবে। সামির পৌঁছে দেবে ওকে। ওদিকে সামিরের মনে তো লাড্ডু ফুটছে। সে তো খুব করে চাইছিল সাজিকে আজ নিজের কাছে রাখতে, পাশে রাখতে, কিন্তু সুযোগই পাচ্ছিল না কোনো মতে। কিন্তু তার ভাইয়া ঠিক তার মনের কথাটা বুঝে গেল, যেমনটা সবসময় বোঝে। সে কৃতজ্ঞতার দৃষ্টিতে সাদের দিকে তাকালো। জুবায়ের খান নিজ স্ত্রীর পানে তাকালেন। তিনি হ্যাঁ সূচক মাথা নাড়তেই তিনি বললেন। জুবায়ের খানের সম্মতি পেয়ে সবার আনন্দ আর ধরে না। সবাই আগে চলে গেল বাড়িতে। থেকে গেল শুধু সাদ আর সামির। তারা সাজিকে নিয়েই তবে ফিরবে। ইশফাক ফিরতে চাইলে জুবায়ের খান ওনাকে আটকে দেন। কিন্তু আঙ্কেল, আজ সকালে একটা ওটি আছে, সিরিয়াস ডক্টরদের সাথে, সেখানে আমাকে থাকতে হবে। সবটা শুনে ফয়জালও রাজি হয়ে যায়। এতদিন পর আখিকে কাছ থেকে দেখার সুযোগটা সেও হারাতে চায় না। তবে ফয়জালের চোখ অনেকক্ষণ ধরে কাঙ্ক্ষিত মুখটিকে খুঁজে চলেছে, কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদিকে আখি সেই যে ঘরে গেছে, এখনো বাইরে আসেনি। তার মনটা হঠাৎ করেই খারাপ লাগছে। সেটা সাদ অপমান করায় নাকি সাজি ওই বাড়িতে যাবে বলে সেটা বুঝে উঠতে পারলো না। সাদ সামিরের কাছে গিয়ে বলে, সাথে যদি একা বাড়িতে যেতে সমস্যা হয়, মন খারাপ লাগে, তাহলে চাইলেই অন্য কাউকে সঙ্গে করে নিয়ে যেতে পারে, তাতে ওরও ভালো লাগবে। সামির সাদের কথায় সহমত পোষণ করে। তুমি সব দিকে কি করে খেয়াল রাখো ভাইয়া? আমি কেন তোমার মতো হলাম না? সাদ হেসে উত্তর দেয়, তুই আমার মতো হলে তোর হিটলার শ্বশুর সাঁচিকে তোর হাতে তুলেই দিত না। সো হোয়াট? আমি ওকে তুলে নিয়ে চলে যেতাম, তখন বিয়ে না দিয়ে কোথায় যেত?
সাদ আলতো হাসে সামিরের কথায়। গমগমে পরিবেশ এখন অনেকটাই শান্ত। সাজি দাঁড়িয়ে হাঁসফাঁস করছে। গরমে এই ভারী শাড়ি পরে থাকা তার কাছে খুব কষ্টের হয়ে উঠেছে। তাও বিয়ের কথা ভেবে আনন্দের সহিত পরিধান করে আছে। আজ রাতে সামিরের সাথে থাকবে ভেবেই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ছে। মাঝে মাঝে সেই লজ্জার রেশ ফুটে উঠছে তার মুখে। নামিয়ে নিচ্ছে নিজের মাথা। রুমে সাজিকে হালকা ধাক্কা দিয়ে বলে,